আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আগের ক্লাসগুলো করে ফেলছো ভালো করে। আজকে আমরা ক্লাস 5 ক্লাস করব, ক্লাস নাম্বার 5। আমাদের টপিকগুলো হলো বিজ্ঞান দশম অধ্যায় পার্ট 10 থেকে 12, বাকি অংশটুকু করব। আইসিটি দ্বিতীয় অধ্যায় পার্ট 1 থেকে 5। তোমরা আইসিটি অবশ্য দ্বিতীয় অধ্যায় অলরেডি পড়ে ফেলছো, তারপর আমরা আবার নতুন করে পড়াচ্ছি। তারপর জিকে জাতীয় বিষয়গুলি শীট নাম্বার 2 আর শব্দ সংক্ষেপ আইজেকে শীট নাম্বার 1 থেকে, যেগুলোতে প্রোনাউন্সিয়েশনে বা স্পেলিংয়ে বা তোমার উচ্চারণে প্রবলেম হয় আমি সেগুলো সলভ করে দিয়ে দিব। আচ্ছা দেখো, আমরা সবার আগে বিজ্ঞান শুরু করব। তাহলে আমাদের টপিকগুলো তোমরা বুঝতে পারছো তো? এর আগের টপিকগুলোতে কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবা, না জানাইলে প্রবলেমগুলো সলভ করে দিতে সুবিধা বেশি হবে। তোমরা কমেন্ট করে জানাবা, ফেসবুকে জানাইতে পারো, যে কোনো তোমরা জানাইতে পারো। দেখো তোমরা বের করো দশম অধ্যায় পাঠ 10 থেকে 12। আচ্ছা, এর আগে আমরা দূরত্ব আর সরণ করছি। দূরত্ব আর সরণ আমরা কি করছিলাম, যে দূরত্ব হলো কি কোনো কিছু যে কোনো দিকে হোক না কেন, যে কোনো দিকেই হোক, কোনো নির্দিষ্ট দিক থাকবে না, যে কোনো দিকে হলে সেটাকে আমরা সবগুলোকে কোনো পদ অতিক্রম করাকে আমরা বলবো কি দূরত্ব। সেটা যদি কোনো ম্যাথ আসে তাহলে সেই ম্যাথের সঙ্গে আমরা কি করব, যোগ করে ফেলবো। আর সরণ হলো কি তুমি একটা নির্দিষ্ট দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটাকে বলবো আমরা সরণ। তাহলে আর সেটার সময় কি করবা, মাইনাস করে দিয়ে দিবা। এটা হলো আমরা বের করার সূত্র, মানে সহজভাবে বের করার সূত্র বের করছিলাম। আচ্ছা এবার আসো, আমরা পড়বো আজকে দ্রুতি আর বেগ। দ্রুতি কি, দ্রুতিটা কি জিনিস আর বেগটা কি জিনিস। দ্রুতি হলো, তোমাদের বইয়ে দেখো বলে দেওয়া আছে, দ্রুতি হলো কোন গতিশীল বস্তু, দ্রুতি হলো একক সময় অতিক্রান্ত দূরত্ব। সে একটা সময়ে কতটুকু পথ অতিক্রম করতেছে সেটাকে বলবো আমরা দূরত্ব, মানে দ্রুতি। একক সময়ে, এখানে দেখো, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা দ্রুতি। ঠিক আছে, আমরা কি করবো, একক সময় বলতে কি জিনিস, একক সময় বলতে কি সে একটা সময়ে কতটুকু পথ অতিক্রম করতেছে। ধরলাম একজন ব্যক্তি রহিম, মনে করো ধরলাম যে আর নামে একজন ব্যক্তি 5 সেকেন্ডে কি করছে, 10 কিলোমিটার পথ অতিক্রম করছে। এই যে সে 5 সেকেন্ড সময় নিছে, এই 5 সেকেন্ডটাকে বলবো আমরা একক সময়, মানে সে একটা সময়ে কতটুকু পথ অতিক্রম করছে সেটাকে বলবো তার কি দ্রুতি। ঠিক আছে, আর দ্রুতি হলো, দ্রুতির সূত্র আছে একটা, দ্রুতি বের করার নিয়ম। দ্রুতির সূত্র কোন অঙ্ক যদি থাকে তাহলে আমরা দ্রুতি কিভাবে বের করব, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করব। দূরত্বকে কি দিয়ে ভাগ করব, সময় দিয়ে। এই যে অতিক্রান্ত দূরত্ব আছে আর এই সময় দিয়ে আমরা ডিভাইডেড করলে আমরা দ্রুতি বের করতে পারবো। যেমন তোমাদের আমি এক্সাম্পলটা বলছিলাম যে আচ্ছা তোমাদের বইয়ে যে এরকম এক্সাম্পলগুলো আছে আমি এটা থেকেই করে দিচ্ছি। দেখো বলছে একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দ্রুত অতিক্রম করলো, এর দ্রুতি কত। কি বলছে, 3 সেকেন্ডে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, 60 কিলোমিটার, 60 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে এর দ্রুতি কত, দ্রুতি বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি, দূরত্ব ভাগ সময়। আর তাহলে আমরা কি করব, দূরত্বের জায়গায় এই যে 60 কিলোমিটারের দূরত্ব, তাহলে 60 লিখে ফেলবো, আর সময়ের জায়গায় কি লিখবো, 3 লিখবো। দেখো তাহলে কত আসে, 20 মিটার পার সেকেন্ড। আর হলে এখন বলতে পারো যে স্যার আমরা এইটা কেন লিখছি মিটার পার সেকেন্ড, বা এটা তুমি বাংলায় লিখতে পারো যে মিটার পার সেকেন্ড। এটা আমরা কেন লিখছি, কারণ আমরা এই যে দূরত্বের একক কি মিটার আর সময়ের একক কি সেকেন্ড। এটা লিখে রাখো যে দূরত্বের একক মিটার আর সময়ের একক কি, সময়ের একক সেকেন্ড। এই জন্য আমরা এখানে কয়টা জিনিস ব্যবহার হয়েছে, দূরত্ব ব্যবহার হয়েছে আর সময় ব্যবহার হয়েছে, এই জন্য মিটারটা লিখবো আবার সেকেন্ডটা লিখবো। তাহলে আর এই এককটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তোমরা যেমন তোমরা কি করো, তোমরা যখন বর্গ একক বের করো, তারপর হলো তোমরা অঙ্কতে কিন্তু করে ফেলছো, ক্ষেত্রফল বের করার সময় কি লিখতে হয়, বর্গ একক, তারপরে কি তোমার এককটা লিখতে হয়। ঠিক সেরকম এখানে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবো ভালোভাবে। আচ্ছা তারপরে আসো বেগ। আমরা দ্রুতিতে কি পড়ছি, যে একক সময় অতিক্রান্ত দূরত্ব, এটা কি পড়ছি আমরা, দ্রুতি পড়ছি। কিন্তু এখানে শুধুমাত্র মনে রাখবা নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা বেগ, মানে সে একক সময়ে একটা নির্দিষ্ট দিক হইতে হবে, সে কোন দিকে যাচ্ছে এইটা। দ্রুতির মধ্যে দ্রুতি হলো কি একক সময় অতিক্রান্ত দূরত্ব, কিন্তু বেগ হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিকে
অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা কি বেগ। শুধুমাত্র ডিফারেন্স কি তাহলে, দ্রুতির সময় আমাদের নির্দিষ্ট দিক থাকবে না, কিন্তু বেগের সময় কি থাকবে, নির্দিষ্ট দিক থাকবে। এটা মার্ক করে নিবা। এটাও আমরা বের করবো একইভাবে। এটারও সূত্র হলো, এটার সূত্র লিখো, বেগের সূত্র হলো দ্রুতি ভাগ সময়। আচ্ছা, এখন বলতে পারো স্যার এখানে দ্রুতি তো আমরা পড়ছিলাম দূরত্ব ভাগ সময়, এখানে হলো কি তোমার দূরত্বটা এখানে দ্রুতি না লিখে লিখতে পারো দূরত্ব ব্র্যাকেটে দিয়ে লিখতে পারো নির্দিষ্ট দিকে। কি হবে, নির্দিষ্ট দিকে। আচ্ছা, ভাগ কি হবে সময়। যেমন एग्जांपल দেওয়া আছে যে লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত হবে। एग्जांपल দেওয়া আছে, তাহলে আমরা বেগ কি লিখব, লুবাবা কত সেকেন্ড, লুবাবা 10 সেকেন্ডে গেছে আর কত মিটার পথ অতিক্রম করছে, 15 মিটার পথ অতিক্রম করছে। তাহলে আমরা দেখো কাটাকাটি করি, 3 আর 2, তাহলে কত আসে, 3 আর 2 আসলে 3/2, আর এটার আসে কত 1.5। এটাকে 1.5 কিভাবে আসলে দেখো, 3 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 3 দিলাম আমরা, 2 কে 2, আর থাকে 1, এখানে দশমিক দিলাম যেহেতু 2 এর থেকে 1 ছোট এইজন্য দশমিক নিয়ে আমরা 0 দিলাম, আর 5 দুগুণা 10, তাহলে কত আসলো 1.5 মিটার পার সেকেন্ড। কোন দিকে, উত্তর দিকে। এটা কিন্তু লিখে দিবা অবশ্যই, ঠিক আছে। তাহলে শুধুমাত্র দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি, দ্রুতি হলো যে কোনো দিকে সে অতিক্রান্ত একক সময়ে যে কোনো দিকে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলবো আমরা দ্রুতি, আর বেগ হলো কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে, একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো কি বেগ। এটা হলো ডিফারেন্স, এটা মনে রাখবা। আর হলো কিছু এখানে কয়েকটা জিনিস মনে রাখবা, যে এটা স্কুলের জন্য বা পরীক্ষা ক্যারেক্ট কলেজের জন্য আসে অনেক সময়, যে আচ্ছা দ্রুতি হইল কি, দ্রুতির নির্দিষ্ট দিক নেই কিন্তু মান আছে। আর বেগ হলো কি, বেগের নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক ও মান উভয়ই আছে। কারণ আমরা পড়ছি যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে, একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো, বেগ বলবো, এটা পড়ছি আমরা। তাহলে তোমরা মোটামুটি করে ফেললা, দ্রুতি আর বেগটা করে ফেললা। আর এই যে অঙ্কগুলো যেগুলো আছে এগুলো তোমরা একটু বাসায় দেখে নিবা, আমি তো করে দিলাম, তারপর তোমরা একটু দেখে নিবা। এবার দেখো ত্বরণ পড়বো আমরা। ত্বরণ হলো কি, একটা বস্তুর বা যে কোনো কিছুর, একটা গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়তেছে সেটাকে বলবো আমরা ত্বরণ। কি বলবো আমরা সেটাকে, ত্বরণ বলবো। মানে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়তেছে সেটাকে বলবো আমরা ত্বরণ। যেমন দেখো ত্বরণ হলো, মনে করে ধরলাম যে একজন ব্যক্তি 1 সেকেন্ডে 20 মিটার পথ গেছে, 20 মিটার পার সেকেন্ড পথ অতিক্রম করছে। তারপরে 2 সেকেন্ডে 25, তারপরে 3 সেকেন্ডে কত 30, 4 সেকেন্ডে ধরলাম 35। এই যে মনে করো সে কি প্রতি সেকেন্ডে 5 করে বাড়তেছে না, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। এই যে বেগটা কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে না প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ড পর পরে বা প্রতি সেকেন্ডে এই যে বেগটা বৃদ্ধি পাচ্ছে, এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 5 করে বৃদ্ধি পাচ্ছে না, এইটাকে বলবো আমরা কি ত্বরণ। তার মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা ত্বরণ। এটা মনে রাখবা, এটা বইয়ে দেওয়া আছে, একটু মার্ক করে নিও। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় আসো, দেখো আর এটা সূত্র একটা আছে, আমরা সূত্রটা হলো কি, আবার ত্বরণ আবার কিন্তু 2 প্রকার হতে পারে, ত্বরণের 2টা প্রকারের হয়। ত্বরণ সাধারণত 2 প্রকার, এটা লিখে রাখো, ত্বরণ 2 প্রকার, বই অবশ্য দেওয়া নাই, তোমরা লিখে রাখো। তারপর এক হলো সুষম ত্বরণ, আর 2 নম্বর হলো অসম ত্বরণ। সুষম ত্বরণ আর কি অসম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি, দেখো এই যে 1 সেকেন্ডে সে 10 মিটার গেছে, 2 সেকেন্ডে
15 গেছে, 3 সেকেন্ডে 20 গেছে, তারপর 4 সেকেন্ডে গেছে কত 25। এই যে 5 করে বৃদ্ধি পাচ্ছে, 5 5 5, এখানে কি কম বেশি হয়েছে? হয় নাই। প্রত্যেক জায়গাতে কি হয়েছে? সমান 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 করে কি পথ অতিক্রম করছে না? এইটাকে বলবো আমরা সুষম ত্বরণ। যখন সমান সমান ভাবে মানে প্রতি সেকেন্ডে সমান ভাবে ত্বরণ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে, তখন সেটাকে বলবো আমরা কি সুষম ত্বরণ। আর যদি সমানভাবে না পায়, যেমন মনে করে ধরলাম প্রথম 1 সেকেন্ডে ছিল হলো 10, 2 সেকেন্ডে ধরলাম হঠাৎ করে হয়ে গেল 30, তারপর 3 সেকেন্ডে আবার কমে আসলো 15, আবার এখানে দেখা গেল যে আসলো 12। দেখো তো এখানে কি কম বেশি আছে না? মিলতেছে? এখানে মিলতেছে না, কিন্তু এখানে হচ্ছে কি দেখো আমরা যখন সুষম ত্বরণে পড়ছিলাম কি 5 5 5 5 করে বৃদ্ধি পাইছে, কিন্তু অসম ত্বরণে দেখো এখানে হঠাৎ করে কত বৃদ্ধি পাইছে? 20 বৃদ্ধি পাইছে। এখানে আবার কমে গেছে কত? বা মনে করো যে এখানে ধরলাম 32, এখানে ধরলাম মনে করো হঠাৎ হয়ে গেছে 40। এই যে 20 হয়েছে, তারপর হলো 2, তারপর আবার মনে করো 10 হয়ে গেছে। এখানে কি মিলছে? মিলে নাই। 20 2 সমানভাবে কি বেগটা বৃদ্ধি পাচ্ছে? পাচ্ছে না। এই যে সমানভাবে যখন বৃদ্ধি পাবে না, তখন সেটাকে বলবো আমরা কি অসম ত্বরণ। তার মানে যদি সমানভাবে ত্বরণটা বৃদ্ধি পায় তাও প্রতি সেকেন্ডে, তাহলে সেটাকে বলবো আমরা সুষম ত্বরণ। আর যদি সমানভাবে না পায় তাহলে সেটাকে বলবো আমরা অসম ত্বরণ। এখানে সংজ্ঞাটা মার্ক করে নাও। ত্বরণ হলো 90 পৃষ্ঠায় দেখো, ত্বরণ হলো সময়ের সাথে বেগের বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি, এটা মার্ক করে নিবা, ঠিক আছে। আর এই অসম ত্বরণটাকেই বলা হবে, অসম ত্বরণটাকে আমরা কি বলবো? মন্দন। অসম ত্বরণকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। এই মন্দনটা একটু দেখো, মন্দন অসম ত্বরণের অপর নাম কি? মন্দন। আর মন্দনের অপর নাম, মন্দনের অপর নাম হলো, মন্দনের অপর নাম ঋণাত্মক ত্বরণ। এটা মুখস্থ করে ফেলবা। আর হলো, আর বেশিরভাগ কিন্তু এই মন্দনের কারণেই আমাদের রোড অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে, এটা মনে রাখবা। তারপরে পার্ট 12 দেখো, পার্ট 12তে হলো অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকির কারণে, মানে অতিরিক্ত গতির কারণে কি কি সমস্যা হতে পারে, কি কি দুর্ঘটনা ঘটতে পারে, এগুলোই প্রবলেমগুলো এখানে বলছে। এটা একটু তোমরা পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। আর দেখো এই যে নোটগুলো দেওয়া আছে, এই যে নোটগুলা, এই যে এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম, এই নোটগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। এই 90 পৃষ্ঠাতে আছে, 91 পৃষ্ঠাতেও আছে। এই যে নোটগুলো যেগুলো দেওয়া আছে, এই লাইনগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। এগুলো কিন্তু ডিফিনেশন বা সংজ্ঞা হিসেবে আসতে পারে, আবার হলো পরীক্ষায় কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে। এটা ক্যাডেট কলেজে বলো বা স্কুলে বলো, যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আমরা আজকে কি পড়লাম? দ্রুতি, বেগ পড়লাম, তারপর ত্বরণ পড়লাম, আর মন্দন পড়ছি। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেগুলো সলভ করে দিব, সমস্যা নেই। আর হলো তোমরা কিন্তু এটা বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। এই জন্য এটা তোমাদের অবশ্যই করতে হবে। আর আমাদের যখন কোচিং খুলে ফেলবে তখন আমরা আবার পড়াবো, পড়ায় তোমাদের আবার প্রবলেমগুলো আরও সলভ করে দিয়ে দিব, তখন আরও বেশি ভালো করে প্রবলেম সলভ করে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এবার দেখো এরপরে আছে আইসিটি। আইসিটি বইটা বের করো সবাই। আইসিটি বই হলো, আইসিটি আমরা পড়বো আজকে দ্বিতীয় অধ্যায়, পার্ট 1 থেকে 5। দ্বিতীয় অধ্যায় সেকেন্ড চ্যাপ্টারের পার্ট কত করব? 1 থেকে 5 পর্যন্ত করব। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় হলো কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। দেখো পার্ট 1, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। কম্পিউটারে কি কি কাজ বা কম্পিউটার কিভাবে কাজ করে এখানে দেওয়া হয়েছে। দেখো কম্পিউটার কিভাবে কাজ করে। আচ্ছা, আচ্ছা আমরা বাকি পার্টগুলো এটা আমরা পড়ে ফেলি। কম্পিউটারটা কিভাবে কাজ করে, মানে একটা কম্পিউটার কিভাবে কাজ করবে, এটা কিন্তু সবসময় লাগে, ঠিক আছে, সবসময় লাগে আমাদের এটা বোঝার জন্য। দেখো কম্পিউটারটা তুমি যখন কোনো কিছু ইন করবা বা কোনো কিছু প্রবেশ করাবা, তখন কম্পিউটারটা কিভাবে কাজ করে, এখানে বইয়ে কিন্তু চার্ট দেওয়া আছে। এই চার্টটা দেখো, এই যে এই চার্টটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা, যে কম্পিউটার কীভাবে কাজ করে। এটা কিন্তু পরীক্ষায়, স্কুলের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এই চার্টটা তুলে দিতে পারে, ক্যাডেট কলেজেও দিতে পারে। এই জন্য তোমাদের এটা মুখস্থ করে ফেলবা যে কম্পিউটার কীভাবে কাজ করে। দেখো আমরা ধরলাম যে আমরা কম্পিউটার থেকে একটা কোনো ফটোকপি বা কোনো কিছু বের করব, মনে করো একটা কাগজ বের করবো, আমরা কীভাবে কম্পিউটারটা কাজ করবে। দেখো আমরা মনে করো কাগজটা দিলাম, কাগজটা ভিতরে কম্পিউটারের ভিতরে রাখবো, তার মানে কি আমরা ইনপুট করলাম। আর ইনপুট মানে হলো কি কোনো কিছু ভিতরে প্রবেশ করানো,
কোনো কিছু কিসের ভিতরে মানে কোনো কিছু যে কোনো কিছু ভিতরে প্রবেশ করাকে আমরা কি বলবো ইনপুট বলবো আর যে ডিভাইসগুলো কাজ করে সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস তো আমরা যে কম্পিউটার আমরা মনে করো যে কোনো পেন ড্রাইভের মাধ্যমে বা মনে করো সিডির মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে আমরা কি মোবাইলের মাধ্যমে তথ্যটা কম্পিউটারের ভিতরে প্রবেশ করাইতে পারলাম এই যে প্রবেশ করাইলাম সেটা হলো কি ইনপুট দিলাম আমরা ইনপুট দিয়ে এই যে আমরা ফাইলটা যে ইনপুট করলাম কম্পিউটারের ভিতরে এটা প্রথমে যাবে হলো কার কাছে মেমোরির কাছে তার প্রথমে যাবে মেমোরির কাছে মেমোরি আবার কার কাছে পাঠাবে প্রসেসরের কাছে মেমোরি কার কাছে পাঠাবে প্রসেসরের কাছে এই প্রসেসর আবার কি করবে জানো প্রসেসরটা আবার পাঠাবে কার কাছে মেমোরির কাছে মানে আমরা যখন ইনপুট দিলাম মনে করো কাগজটা বের করব ওই ফাইলটা আমরা কম্পিউটারের ভিতরে ঢুকাইলাম তো ঢুকানোর পরে কি হলো ইনপুট হলো এই ফাইলটা আবার কার কাছে যাবে প্রথমে মেমোরির কাছে যাবে কম্পিউটারে তো একটা মেমোরি থাকে মেমোরি না থাকলে কি আমাদের যেমন ব্রেন আমরা ব্রেনে কি করি যে কোনো কিছু মনে রাখি ঠিক সেরকম মেমোরি হলো কি কোনো কিছু মনে রাখা কম্পিউটার যেটার মাধ্যমে কোনো কিছু মনে রাখে তারপর হলো প্রসেসর মানে হলো কি কোনো কিছু প্রসেস করা মানে কোনো কিছু সম্পাদনা করাকে বলা হবে প্রসেসর মানে যেটার মাধ্যমে কোনো কিছু আমরা কমপ্লিট করব কোনো কিছু কাজ করব সেটাকে বলা হবে প্রসেসর তো এই প্রসেসরটা আবার কার কাছে পাঠাবে আবার মেমোরির কাছে পাঠাবে আবার মেমোরি তখন কি করবে মেমোরি তখন বাইরে বের করে দিবে কিসের মাধ্যমে যে কোনো আউটপুটের মাধ্যমে আউটপুট মানে হলো কি বের হয়ে যাওয়া বা বের করে দেওয়া বের হয়ে যাওয়া বা বের করে দেওয়া আর যেগুলা যে সকল ডিভাইসের মাধ্যমে কোনো কিছু আমরা কম্পিউটার থেকে বের করি বা যে কোনো কিছু থেকে বের করি সেটাকে বলবো আমরা আউটপুট ডিভাইস মানে কোনো কিছু বের করাকে বলবো আমরা আউটপুট এই কম্পিউটারটা এইভাবে কাজ করবে তোমরা এটা মুখস্থ করে ফেলবা আর হলো মনে রাখবা যে এই চারটার নিচে একটা লাইন দেওয়া আছে দেখো যে কম্পিউটারের চারটা মূল অংশ ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর এই প্যারাটুকু পড়ে ফেলবা যে কম্পিউটারের কয়টা অংশ চারটা অংশ ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর আচ্ছা আর হলো এখানে মোটামুটি এরকম পড়ার মতো নাই পরের পৃষ্ঠায় তোমরা তারপরে এটা একটু রিডিং পড়ে নিও তাহলে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা মেসেজ করবা তাহলে আমরা সলভ করে দিব সমস্যা নেই এরপরে পৃষ্ঠায় দেখো পার্ট 2 এ এরকম কোনো পড়া নাই তোমরা এটা পড়া লাগবে না এটা স্কুলে অত আসে না এটা পড়া লাগবে না আচ্ছা তবে 21 নম্বর পৃষ্ঠায় দেখো পার্ট 2 এর 21 নম্বর পৃষ্ঠায় এখানে একটা লাইন দেওয়া আছে যে 21 নম্বর পৃষ্ঠায় এই যে দ্বিতীয় প্যারাতে সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা মানে তুমি যে কম্পিউটারে কোনো কিছু লিখবা সেটাকে বলবো আমরা প্রোগ্রামিং আর কম্পিউটারের যে ভাষাটা আছে সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা এই লাইনটা একটু মার্ক করে দিবা আচ্ছা পরের পৃষ্ঠায় ইনপুট ডিভাইসে আসো ইনপুট ডিভাইস হলো কি আমি আগেই বলছিলাম যে কোনো কিছু কম্পিউটারে প্রবেশ করাকে কি বলা হবে কি ইনপুট আর যে সকল ডিভাইসগুলো বা যে সকল যন্ত্রগুলো ডিভাইসকে আমরা কি বলি যন্ত্র যে সকল যন্ত্রগুলো বা ডিভাইসগুলো কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত প্রবেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সে সকল ডিভাইসকে বলা হবে ইনপুট ডিভাইস অনেকগুলো আছে এক্সাম্পল অনেক আছে যেমন হলো কিবোর্ড তোমরা কিন্তু দেখলে মুখস্থ করে ফেলবে ইনপুট ডিভাইসগুলো কি মানে এক্সাম্পলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কিবোর্ড মাউস তারপরে হলো স্ক্যানার কোনো কিছু স্ক্যান করা যায় যেটা দিয়ে আর কি তারপরে হলো ওয়েবক্যাম আরো অনেকগুলো আছে তোমরা বই থেকে এগুলো পড়ে ফেলবা যে ইনপুট ডিভাইস কি আছে অনেকগুলো দেওয়া আছে তোমরা এগুলো বই থেকে পড়ে নিও তারপরে আর আছে জয়স্টিক তারপরে ওএমআর এর ফুল ফর্মটা তোমরা লিখে নাও আমি তোমাদের লিখে দিচ্ছি ওএমআর ফুল ফর্ম বা ওএমআর এর পূর্ণরূপ কি ওএমআর হলো অপটিক্যাল মার্ক রিডার মানে কোনো কিছু তুমি রিড করবা যে যন্ত্রটার সাহায্যে মানে কোনো কিছু পড়বা এই যন্ত্রটাকে বলা হবে ওএমআর মেশিন আমরা যে পরীক্ষায় দেখবা যে এই যে গোল গুলা পূরণ করি না মনে করো চারটা দেওয়া আছে তার মধ্যে আমরা এইটা মনে করো ক এটা খ এটা গ এটা ঘ এই যে পূরণ করি এগুলা কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে ওই পেজটা ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু চেক করা হয় তো এটা মনে রাখবা আচ্ছা পরের পৃষ্ঠায় আসো মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি করে এটা একটু পড়ে ফেলি দেখো তোমরা যদি আগের পার্টগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি সেখানে তথ্য উপাত্ত জমা করে রাখা হয় আর সেখানে থেকেই প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে কাজে কম্পিউটারে কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয় লাইনটা মার্ক করে নিও মেমোরিটা কম্পিউটারের ভেতর থাকে বলে আমরা সাধারণত সেগুলোকে দেখতে পাই না তাই তোমাদের বইয়ে এই ছবি দেওয়া হলো মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে এটা মার্ক করে নাও মেমোরিতে তথ্য উপাত্তগুলো কিভাবে থাকে ক্রমানুসারে মানে একটার পরে একটা আরেকটার পরে আরেকটা সাজানো থাকে যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যামের ফুল ফর্মটা দেখাই নাও র্যান্ডম অ্যাক্সেস মেমোরি
বুঝতেই পারছো র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেও স্থায়ীভাবে থাকে না। যখন খুশি তার উপর অন্য তথ্য উপাত্ত রাখা যায় তখন আগেরটি মুছে যায়। মানে র্যাম হলো কি অস্থায়ী মেমোরি বলতে পারো, যেটা হলো তোমরা মোটামুটি কিছুক্ষণ থাকবে, পরে আবার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। যেমন মনে করো তুমি কম্পিউটারে একটা গান শুনতেছিলা, তুমি যদি কম্পিউটার হঠাৎ করে বন্ধ, কারেন্ট চলে যায়, তাহলে কি হবে? গানটা কি থাকবে? থাকবে না। তাহলে এই যে গানটা যে ছিল তুমি শুনতেছিলা, এই প্রথমে কোন মেমোরিটা কাজ করতেছিল? র্যাম কাজ করতেছিল। কিন্তু তুমি যখন বন্ধ করে আবার খুললা, মনে করো কারেন্ট চলে আসলো, তখন তোমার এই গানটা কি পাও নাই, তার মানে কি ডিলেট হয়ে গেছে। কে ডিলেট করছে? র্যাম ডিলেট করছে। আচ্ছা, এরপরে এই যে এই চিত্রটার নিচে একটা লাইন দেওয়া আছে, 1 গিগা র্যামে 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। এটা মার্ক করে নিবা। 1 গিগা মানে হলো 1 জিবি। 1 জিবি মানে হলো 1000 এমবি, 1024 এমবি। এটা মার্ক করে নিবা, এটা লিখে নাও। আর হলো 1 গিগা র্যামে কত লক্ষ তথ্য রাখা যায়? 10 লক্ষ। আচ্ছা, মেমোরিতে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছো। তার কারণ অনেক খাটাখাটুনি করে তুমি হয়তো বিশাল একটা সফটওয়্যার তৈরি করেছো, সেটা মেমোরিতে রাখা হয়েছে, সেটা ব্যবহার করে তুমি অনেক কার্যক্রমও করেছো। এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে অন্য একটি সফটওয়্যার চালাতে চায়, তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে, তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধাও হয়ে যাবে। সেটা তো কিছুতে হতে দেওয়া যাবে না। কারণ তুমি যদি মনে করো গানটা তুমি শুনলা, আবার ডিলিট হয়ে গেল, তাহলে কি হবে? হবে না। তো এটার জন্য একটা আছে, আসলে সেটা হতে দেওয়া হয় না। র্যামের তথ্য উপাত্ত রাখা হয় সাময়িকভাবে, এটা মার্ক করে নাও। পাকাপাকি সেটা অন্য কোথাও রাখতে হয়, সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ মানে কি? কোনো কিছু স্টোর করে রাখা, মানে জমাই রাখা। স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয়। সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এটা মার্ক করে নিবা, এটা কিন্তু কম্পিউটারের ভিতরে থাকে। র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী। তাহলে র্যামটা কি ধরনের মেমোরি? অস্থায়ী মেমোরি। কম্পিউটার বন্ধ করলে সেটা উধাও হয়ে যায়। হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না। গানটা কিন্তু উধাও হয়ে যায় না। গানটা শুনতেছো, কি হচ্ছে? তুমি বন্ধ করলা, তখন কম্পিউটার গানটা চলে গেছে, কিন্তু গানটা কি ভিতরে কিন্তু ছিলই। কার কাছে ছিল? হার্ড ডিস্ক ড্রাইভের কাছে। আচ্ছা, হার্ড ডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে পাকাপাকিভাবে লাগানো থাকে। এই লাইনটা মার্ক করে নাও। আর হলো এই প্যারাটার নিচে একটা মার্ক করে নাও যে হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে 5400 থেকে 7200 বার ঘুরতে থাকে। কতবার ঘুরতে থাকে? 5400 থেকে 7200 বার ঘুরতে থাকে। এটা মার্ক করে নিবা। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখো। পরের পৃষ্ঠায় হলো বিভিন্ন সময়ে তার বিভিন্ন সমাধান এসেছে। এই মুহূর্তে একটা খুবই জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে সিডি, মানে কম্প্যাক্ট ডিস্ক। এটা মার্ক করে নিবা। সিডি এর ফুল ফর্ম মানে পূর্ণরূপ কি? সিডি যে শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় তা নয়, গান শোনার জন্য বা ছায়াছবি দেখার জন্য এই সিডি ব্যবহার হয়। আগেকার যুগে বেশি ব্যবহার হইতো, এখন তো পেন ড্রাইভ আছে আর অনেক ধরনের জিনিস আছে। সাধারণত সিডিতে একবার কিছু লিখে ফেললে সেটা মোছা যায় না, তবে বারবার লেখা যায়, মোছা যায়, এরকম সিডিও পাওয়া যায়। কম্পিউটার তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম পেন ড্রাইভ। এটা মার্ক করে নাও। সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব, কিন্তু একটার মধ্যেই 10 থেকে 20,000 বই রেখে দিতে পারবে। এটা মার্ক করে নিও। আচ্ছা, এইটা দেখো, এই যে এই প্যারাটা, এই পেন ড্রাইভের নিচে 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে 10 থেকে 20,000 বই রেখে তুমি সেটা পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। মার্ক করবা যে 8 গিগাবাইট পেন ড্রাইভে কতগুলা বই রাখা যায়? 10 থেকে 20,000 বই রাখা যায়। তারপরে আসো প্রসেসর বা মাদারবোর্ড। প্রসেসর বা মাদারবোর্ড হলো, আমরা লেসন 5 পর্যন্ত আছে আমাদের আজকে। আচ্ছা, প্রসেসর আমি আগেই বলছি যে যেটা প্রসেস করে বা কোনো কাজ কমপ্লিট করে, ঠিক আছে? ব্রেনের মতো আর কি। ব্রেন তো রাখে, কিন্তু আমাদের কি করতে হয়? ব্রেনটাও প্রসেসিং হিসেবেই কাজ করে, মেমোরি হিসেবে। আচ্ছা, এবার আসো, কম্পিউটার প্রত্যেকটা অংশ খুব গুরুত্বপূর্ণ। তার যে কোনো একটা অংশ না থাকলে কম্পিউটার আর ব্যবহার করা যাবে না। তারপর যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। আমরা আগে বলেছি কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে এবং সেগুলো প্রক্রিয়া করে। মেমোরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেটা দেখতে পাই না, কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা আমাদের ভালোভাবে চোখে পড়বেই। আমরা যদি একটি কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাবো, যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো আছে। এই বোর্ডটার নাম মাদারবোর্ড। মানে মাদারবোর্ডে মানে কি সব কিছু থাকে। আমরা যেমন কি মা থেকে সবার জন্মগ্রহণ হয়েছে, ঠিক সেরকম মাদারবোর্ডের মধ্যে বাকি যন্ত্রপাতিগুলো থাকে। এই বোর্ডটার নাম মাদারবোর্ড এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মা যেভাবে সবাইকে বুকে আগলে রাখে, এই বোর্ডটাও কম্পিউটার সব কিছু সেভাবে বুকে আগলে রাখে, তাই এর নাম দেওয়া হয়েছে মাদারবোর্ড। মাদারবোর্ডের ডিভাইসগুলোর মাঝে আমরা দেখতে পাবো একটা বেশ বড় ডিভাইস,
সেটাই প্রসেসর, যার উপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে। মনে রাখবা কিসের উপরে ফ্যান লাগানো থাকে? প্রসেসরের উপরে। পরের পৃষ্ঠায়, প্রসেসর যদি প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা এত গরম হয়ে ওঠে যে আলাদাভাবে ফ্যান নিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে। এই জন্য তোমরা কী করবা, কম্পিউটার কখনো বিছানার উপরে বা কোলের উপরে রেখে কাজ করবা না। তোমরা চেষ্টা করবা একটা বই দিয়ে, বা যাতে বাতাসটা বের হয়ে যাইতে পারে এই জন্য একটা বই বা কোনো কিছু দিয়ে যাতে বাতাসটা বের হতে পারে এরকম একটা ব্যবস্থা করে কম্পিউটার চালাবা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 5 লেসন 5 পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আমাদের এবার হলো, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলে দিও, মেসেজ করো। আচ্ছা, এবার আসো জাতীয় বিষয়াবলী শীট 2। এটা কিন্তু তোমাদের কাছে আছে, এটা তোমরা পুরোটাই পড়ে ফেলবা। তোমাদের কাছে শীট আছে, আশা করি তোমরা পুরো শীটটাই মুখস্থ করে ফেলবা। আমরা একবার পড়ে ফেলছি, আবার পড়বো তোমাদের, মানে আবার তোমাদের পড়া দেওয়ার জন্য তোমাদের আগে মনে করো রেগুলার পড়ার মধ্যে থাকো, এই জন্য আর কি পড়াটা দেওয়া হয়েছে। আর শব্দ সংক্ষেপ IJK আমি তোমাদের এগুলো প্রনাউন্স করে দিচ্ছি। এটা একটু দেখো, IJK শীট নাম্বার 1 দেখো IJK। এটা আই হলো IBRD, প্রথমটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর ICC হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তারপর ICDDRB, এটা হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজেস রিসার্চ অফ বাংলাদেশ। এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। IDB হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IRRI বা ERI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ISSB ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। ISSB কোথায় জানো? এই যে ক্যান্টনমেন্টের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে ফায়ার সার্ভিসের পাশে কিন্তু ISSB আছে, যেখানে ক্যাডেট কলেজের মানে ক্যাডেট কলেজ ভর্তি হওয়ার আগে ওখানে এক্সাম দিতে হয়। তারপর হলো লেফটেন্যান্টের জন্য, মানে আর্মিতে কোনো বা নেভিতে কোনো কিছুতে যোগদানের জন্য আগে এই ISSB আর কি নেয় আর কি। ISD হলো ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং। IT হলো ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি। IPS হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, যেটা তোমাদের অনেকের বাসায় আছে IPS। তারপর JCC হলো জুনিয়র ক্যাডেট কোর। JCO হলো জুনিয়র কমিশনড অফিসার। আর কে হলো কেজিতে কিন্ডারগার্টেন বা কিলোগ্রাম, দুইটাই হয়। আর KWটা কিন্তু ছোট হাতের কিলো ওয়াট। তো মোটামুটি শেষ আমাদের। তোমাদের আরও যদি কোনো প্রোনাউন্সিয়েশন প্রবলেম থাকে সেটাও বলে দিবা। আর আশা করি তোমরা সবগুলো পড়াগুলো কমপ্লিট করে ফেলবা। তাহলে আজকে মোটামুটি এইটুকুই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।